এর মানে এর মানে তুষি তুষি আমার মেয়ে? জয়নব বিমূর্ত বনে বললেন, আমার নাতনি তাহলে তুষি, অথচ এতদিনে আমরা কেউ বুঝলাম না। ইউষা ঠোঁট নাড়ল জ্বরের মতো। তুষি আমার সেই বোন। হাসনা কাঁদতে কাঁদতে মাথা নাড়লেন, হাত জোর করে বললেন, আমারে আপনারা মাফ করে দেন, আমি অসহায় এই বসে আমার জেলে দিয়েন না। তার কান্না বোধহয় কারোর মাথা অব্দি ঢুকলো না। সবার কথার মাঝে তীরের মতো ছুটে এলেন রেহনুমা। দুহাতে তুষির মুখটা তুলে এলো পাথারি চুমু খেলেন গালে, কপালে, মাথায়। শেষে বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন মাথাটা। হেসকি তুলতে তুলতে বিড়বিড় করলেন, আমার মেয়ে ও আমার মেয়ে। অথচ তুষির রানী এক ফোঁটা নরণ নেই চোখের পাতায়। একটা প্রাণহীন পাথরে বসে রইল শুধু। ইউশ্বাস, তনিমা সবে কাঁদলো, বুক ফুলিয়ে হাসলো অয়ন। তুষি চাচ্চুর মেয়ে, এর মানে একদম ওদের আপনজন। ছেলেটা হাস্যোজ্জ্বল মুখে কিছু একটা ভাবলো, তারপর ধুমধাম পায়ে বাড়ি ছাড়লো আবার। কিন্তু চোখ বুজে শ্বাস ফেলে চসূচক শব্দ করলো ইয়াসির। হাসনাকে ওসব কথাও আন্দাজে বলেছিল, বিদ্যার চোখে মুখের ভয় আর সাইফুলের কথার জোরে। কিন্তু কেঁচে ঘুরতে সাপ বের হবে কে জানতো? এই চোর এবারে মেয়ে হলে তো এখন গোটা গল্প পাল্টে যাবে। এখন থেকে সারা জীবনের জন্য এখানে থাকবে মেয়েটা। উফ! সবার এত কান্না ভেজা আনন্দের মাঝে শুধু নিশ্চুপ দাঁড়িয়েছিলেন শওকত। ভদ্রলোকের চোখে মুখে এক অহেতুক শঙ্কা। বারবার জিভে ঠোঁট চুবিয়ে কেমন থম ধরে রইলেন তিনি। সাইফুল চশমা খুলে চোখের জল মুছলেন। হারিয়ে যাওয়া মেয়ের জন্য এতকাল রেহনুমার আহাজারি সচক্ষে দেখেছেন তিনি। প্রতিটা রাত নারীর হাহাকারে কেটেছে। তিনিও কি কম শোকে ছিলেন? এক মেয়েকে দেখলেই তার বুক পুড়ে যেত, মনে পড়তো অন্য মেয়ের কথা। পৃথিবী সত্যিই গোল, না হলে যে মেয়ের জন্য বাড়ি শুদ্ধ সবাই হো হাতাশ করে বেড়াতো, সেই মেয়ে কিনা নিজে থেকেই তাদের কাছে এসেছে, তাও আবার তার ভাইজানের ছেলের বউ হয়ে। ভদ্রলোকের কপালে ভাঁজ বসল হঠাৎ। সচেতন কণ্ঠে বলল, কিন্তু ভাইজান, আমার তো কোনো শত্রু নেই। তাহলে কে আমার মেয়ের সাথে এমন করতে চেয়েছিল বলুন তো? ওই মহিলাই বা কে? সচেতন কণ্ঠে বলেন। প্রশ্নের উত্তর এলো না, তবে মন্তর বেগে বাবার পানে ঘাড় বাঁকা করে চাইল ইয়াসির। নিরস কুর্তার চাহনি তার শান্ত খুব। শকত ফিরলেন একই সময়। ইয়াসিরের চিকন চোখ দুটো যেন ধিক্কার, ঘৃণার সাথে দুর্বেদ্য ক্ষুব্ধতা এসে মিশেছে। শকত চেয়ে থাকতে পারলেন না অপরাধ বোধের সাথে। ঘাবড়ে যাওয়ার চিহ্নটাও মুখে রেখে কিলবিল করে উঠল। ঢুক গিললেন তিনি। ইয়াসির একটা ট্রু শব্দ করল না, শুধু চেয়ে রইল নিষ্প্রাণ শিলার মতো। ছেলের চোখের ওই তপ্ততাই শওকতের মুখটা নিচু হলো ক্রমে। গলার খাজে মাথা নুইয়ে নিলেন তিনি, অথচ কেউ কিছু জানল না, বুঝল না। শুধু ঘরের ছায়ে ছড়িয়ে পড়ল দৃষ্টির সাথে দৃষ্টির এক নীরব লড়াই। সময় পেরোলেও কান্নাকাটির দৃশ্য এখনও শেষ হয়নি। জল তখন প্রায় প্রতিটি মানুষের চোখে। সাইফুল থেকে রেহনুমা, জয়নব, সবার কান্নার ঘরের পরিবেশ বড্ড ভারী হয়ে উঠল। শুধু মাথায় বাজ পড়ল আইরিনের। বিস্ময়ে মেয়েটার চোখ সাদা হয়ে বসেছে, চোর জোড়া আলাদা হয়েছে দু প্রান্তে এসে। শেষমেশ চোরটা কিনা এই বাড়ির মেয়ে, যাকে ও বলতে কিট বলে বলে দিনরাত গালাগালি করেছে, সে এখন ছোট মামার নিজের মেয়ে। আইরিনের কপালে হাত পড়ার অবস্থা। হাই হাই, আগে তো সবসময় ছোট মামি ওর পক্ষে থাকতো, এখন তো তাও থাকবে না। এবার তাহলে ও তুষিকে বাড়ি থেকে তাড়াবে কী করে? ইয়াসিরের জীবনী বা ও ঢুকবে কী করে? রেনুমা বড্ড শক্ত করে তুষিকে বুকে চেপে রেখেছে, পাছে ছেড়ে দিলে মেয়েটা পালিয়ে যায় যদি। অথচ এখনও মূর্তির মতো বসে রইল তুষি। তার নিষ্পপ চোখ জড়ে অবিশ্বাস, শূন্য মস্তিষ্ক যেন মেনে নিতে পারছে না আচমকা সামনে এসে দাঁড়ানো এই সত্যিটাকে। ওই ফর্সা মুখশ্রী মুখটাই কিছুক্ষণ চোখ সরু করে চেয়েছিল ইয়াসির। হঠাৎ চাহনি বদলালো, রুক্ষ থেকে নরম হলো ও কিকুট। তারপর চট করে দৃষ্টি মেঝের বুকে নামিয়ে আনলো সে। ছোট শ্বাস ফেলে লম্বা পায়ে রওনা করলো ঘরে। আইরিন বিমর্ষ চোখে সেই প্রস্থান দেখল। এবার তুষির স্ট্যান্ডার্ড বদলে গেছে ওর পরিচয়। তাহলে কি এখন তাহলে ভাইয়া ওকে বউ বলে মেনে নেবে? তবে ওর কি হবে? ওর সামনে তুষিকে নিয়ে এক ঘরে থাকবে ইয়াসির? ভাবতে মেয়েটার চোখ ঘোলা হয়ে এলো। মানুষপটে ভেসে উঠল করুণ এক দৃশ্য। হঠাৎ রাতে বালিশ কাঁধে নিয়ে কোথাও একটা রওনা করেছে তুষি। আইরিন সামনে পড়ল আচমকা, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তুষি ভাবসাব নিয়ে বলল, আমার স্বামীর ঘরে।
আজ থেকে আমি ওখানেই থাকবো। গর্জে উঠল আইরিন। না, ওই ঘরে তুমি যাবে না, ওটা আমার ঘর, আমি থাকবো। তুষি শুনল না। ওর চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে পা বাড়ালো। সহসা পিছু ছুটল আইরিন, কিন্তু শেষ রক্ষে হলো না। ইয়াসিরের ঘরে ঢুকে ওর মুখের উপর ধরম করে দৌড় আটকে দিল তুষি। জ্বরের বেগে ঢুকতে গিয়ে দরজার কাঠে কপাল ঠুকে গেল আইরিনের। এক ধাক্কায় হাত পেছনে চিটকে পড়ল সে। আইরিন চলকে উঠল। পা হড়কে পড়তে নিলে শক্ত করে মুঠোয় আঁকড়ে ধরে সিঁড়ির হাতল। তারপর হক চুকিয়ে দেখে চারিপাশ। ও এটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন সত্যি হতে কতক্ষণ। রেনুমা বারবার তুষিকে বুকের সাথে ধরছেন, আবার চুমু খাচ্ছেন। তনিমা আঁচলে চোখ মুছে হাসলেন, বলেন, ওরে ছোট, মেয়েটাকে ছাড় এখন, আমাদেরকে একটু সুযোগ দে। ভদ্রমহিলা অস্থির কণ্ঠে বলেন, একদম ছাড়বো না আপা। জন্মের পর ওকে প্রথম বুকে নিলাম আমি। কেন ছাড়বো বলো তো? তুমি শুনেছ আপা? ও আমার মেয়ে। এতদিনে যে মেয়েকে আমি জানোই তাই বলে কথা শুনিয়েছি, সে নাকি আমার নিজের মেয়ে। এতটা কাকতালীয় কখনো হয় বলো তো? সাইফুল হাসলেন, বলেন, কিন্তু মেয়েটার বাবা তো দাঁড়িয়ে আছে মেয়েকে বুকে নেবে বলে, একটু তো সুযোগ দাও। না, একদম না। আগে আমি মন ভরে ওকে আদর করব, তারপর। তুষি একদম সোজা হয়ে বসেছিল। নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে মায়ের দিকে চাইল এবার। তারপর আস্তে করে গা থেকে ছাড়িয়ে নিল হাত দুটো। খুব আস্তে অথচ স্পষ্ট গলায় বলল, আপনি আমার মা নন? রেনুমা প্রথমে বোঝেননি, কথা জড়িয়ে এলো। কি বলছিস মা? তুষি শক্ত জবাব, আমার মতো চোর ছেচর তো আপনি পেটেই ধরতে পারেন না, তাহলে আমার মা হবেন কি করে? রেনুমা থমকে গেলেন, বলতে নিলেন। তুষি, আমি। মেয়েটা শুনল না, কেমন চট করে ছুটে এসে তনিমার সামনে দাঁড়ালো। আমি আপনাকে মা ডাকবো? আপনি আমার মা হবেন? রেনুমার বুক ভেঙে এলো। ভেজা চোখ শুকিয়ে শূন্যের মতো চেয়ে রইলেন তিনি। তনিমা ভারী অপ্রস্তুত হয়ে পড়লেন। টেনে টুনে হেসে বলেন, তুষিমা, এরকম একটু একটু। মেয়েটার গলার জোর বাড়ল। মাঝপথে অধৈর্য হয়ে বলল, ডাকতে দেবেন কিনা বলুন? না দিলেও কোনো অসুবিধা নেই, তুষির মা ছাড়া বড় হওয়ার অভ্যেস আছে। ওর বাহু দুটো নরম হাতে ধরলেন তনিমা। বোকা মেয়ে, কেন দেব না? তুমি তো আমাদেরও মেয়ে। তুষির কণ্ঠ ভিজে এলো। তাহলে একটু জড়িয়ে ধরুন। এতদিন তো অন্যভাবে ধরেছেন, আজ নিজের মেয়ে ভেবে ধরুন। সত্যিকারের একজন মা কেমন হয় আমি আপনাকে ধরে অনুভব করতে চাই। তনিমার চোখ ফের ছলছল করে উঠল। দুহাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিলেন। সঙ্গে সঙ্গে হু হু করে কেঁদে উঠল তুষি। টানা উড়ে বেড়ানো কালো মেঘ ফেটে হুট করে নেমে আসা বৃষ্টিটা যেমন হয়, তার কান্নায় ঠিক যেন সব কিছুর বাঁধ ভেঙে গেল। মনে হলো কত হাহাকার, কত চাপা কষ্ট লুকিয়ে এখানে। কি ভীষণ ভয়ানক আর্তনাদ। মেয়েটার কণ্ঠ ফুঁড়ে ছিটকে এলো বাইরে। তার অন্ত হয়তো নেই। পরপরই সেখানে ছুটে এসে ভিড়ে গেল ইউষা। পেছন থেকে হাত ছড়িয়ে তুষিকে জড়িয়ে ধরল সেও। তনিমা এক হাত বাড়িয়ে ওকেও বুকে আগলে ধরলেন। পাশ থেকে মিন্তু ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমাকেও একটু জড়িয়ে ধরো না কেউ। ও তুষি আপু, আমি তো তোমার একমাত্র ছোট ভাই, আমাকে একটু আদর করবে না? তুষি সরে আসে, মিন্তুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। ছেলেটা মিনমিন করে বলে, আমরা বোন তুমি। আমি যে কি খুশি হয়েছি শুনে। এই পেতনিটাকে আমার একটুও পছন্দ না। ইউষা চোখ মুছতে মুছতে বলল, সব কিছুতেই তোর আমাকে টানতে হবে, তাই না? রেনুমার আহত নজর তুষির পানে। জন্মের পর সশরীরে অসুস্থতায় মেয়ের মুখটাও ভালো করে দেখতে পাননি তিনি। জানতেনও না কেমন দেখতে হয়েছে। অথচ মেয়েটা হারিয়ে গেল। বুকে নেওয়ার আগেই এক করুণ দূরত্ব নেমে এলো বাতাসে। কত কান্না, কত আহাজারি, কত প্রার্থনার পর আজ মেয়েটাকে কাছে পেলেন তিনি। অথচ ঠিক করে ছুতেও পারলেন না। মেয়েটা তাকে মা ডাকলো না। না না, তা কি করে হয়? রেহনুমা এগোতে গেলেই হাতটা চেপে ধরলেন সাইফুল। মাথা নেড়ে বলেন, এখন যেও না, অভিমান করে আছে, পরে গেলে দেখবেন নিজেই তোমার কাছে আসবে। চুপচাপ মাথা নুয়ে নিলেন রমণী। সাইফুল মেয়ের কাছে এসে দাঁড়ালেন। মাথায় হাতের স্পর্শ পেয়ে ঘুরে চাইল তুষি। সাইফুল আর্দ্র স্বরে বলল, বাবাকে জড়িয়ে ধরবি না, নাকি বাবার উপরে রাগ করে আছিস? ঠোঁট দুটো ভেঙে এলো তুষি। ঝট করে হামলে পড়ল বাবার বুকে। সাইফুলের চোখ পড়ল, অথচ আনন্দে খলবল করে বললেন, ভাইজান, ভাইজান দেখছেন আপনি? আপনাকে কতদিন আগে বাবা ডাকা মেয়েটা এখন আমার মেয়ে হয়ে গেছে। এখন কি করবেন?
ঠোঁট টেনে কাষ্ঠ হাসলেন শকত, ঘাড় ঘুরিয়ে চোখের জলটা মুছে নিলেন আস্তে। বিষণ্ণ চিত্রে ভাবলেন, মেয়ে, আমি কোন মুখে এখন ওর থেকে বাবা ডাক শুনবো রে সাইফুল? ওই যোগ্যতা তো আজকে হারিয়ে বসেছি। জয়নব বসে থেকে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলেন, তুষি আয় দিদুন, এতদিন কি করেছি কি বলেছি সব ভুলে দিদুনের কাছে আয় না একবার। বাবা ছাড়লেন ওকে। তুষি চোখের জল মুছে এসে দাদির পায়ের কাছে বসলো। কোলে মাথা রাখতে ঘাড় নামিয়ে এনে কপালে চুমু খেলেন জয়নব। তুষি হাসলো, তৃপ্তির বুক ভরা হাসি। এই তো কয়েক ঘন্টা আগেও ও হাহাকার করছিল একটা পরিবারের শূন্যতায়, আর এখন ওর কাছে সব আছে সব। মেয়েটার সিক্ত চোখে আচমকা দোতলায় পড়ল। তুরন্তে বেগে সরে গেল একটা পুরুষালী শরীর, তাও ইউনিফর্মের অল্প একটু অংশ স্পষ্ট দেখেছে তুষি। অমনি সোজা হয়ে বসলো মেয়েটা, সচেতন চোখে দেখল চারপাশ। ইয়াস কোথাও নেই। এর বিটকেলটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ। সব কিছু মিটে যাওয়ার পর এবার কেক কাটার পালা। দুপাশে দুই মেয়ে নিয়ে দাঁড়িয়েছেন সাইফুল। টেবিলের করেছে সকলে। একটু আগে শোকে দুঃখে নিংড়ে আসা ঘর এখন মেতে উঠেছে উচ্ছ্বাসে। শুধু ইউসার চোখ চারপাশে ছিল। অয়ন ভাই কোথায়? একটু আগেই না দেখলো এখানে। অনেকে ছাড়া ও কেক কাটবে কি করে? মেয়েটা কোনো রকম ফোন টিপে টুপে একটা মেসেজ পাঠালো। অয়ন ভাই, তুমি কোথায়? কেক কাটবো তো। সে মানুষ একটি পেছনে মেন রোডে যাতায়াত করা গাড়ির প্যাপু শব্দ মেসেজ টোন কানে এলো। ফোন বের করে পড়লো। অয়ন লিখে পাঠালো, দেরি হবে, কেক কেটে ফেল। দোকানি তখন শুধালেন, কয় পিস দেবো ভাই? 20 পিস দিন। কিন্তু মেসেজ দেখে ইউসার সব আনন্দ ফুস করে উবে গেল বাতাসে। ও কেক কাটবে আর অয়ন ভাই পাশে থাকবে না কি নিষ্ঠুরের মতো বলে দিল, কেটে ফেল। সাইফুল তাগিদ দিলেন, কি হলো, ধরো ছুরিটা। তুষি ইউসা একে অন্যের দিকে চাইল। হাসলো দুজনই। ইউসার জন্য বরাদ্দ কেকটা কাটতেই হাততালির বৃষ্টি হলো ঘরে। অনেকগুলো আওয়াজ একসাথে শোনালো। হ্যাপি বার্থডে ইউষা, হ্যাপি বার্থডে টু ইউ। আইডেন তালি বাজালো অনীহায়। হ্যাপি বার্থডে গান গাওয়ার জন্য তার ঠোঁট নড়ছে না। চিন্তায় মেয়েটার মাথা ঘুরছে শুধু। তখনই পাশে এসে দাঁড়ালো ইয়াসির। অমনি সে মেরুদণ্ড সোজা করে ফেললো। ইয়াসির এক পল তাকাতেই চোখ সরালো ঝটপট। এরপর তো সে কেক কাটার পালা। রেহনুমার বানানো দ্বিতীয় কেকের দিকে চুইটা এগোলেন সাইফুল। মেয়েটা সহসা হাত চেপে ধরে বলল, আমি এই কেক কাটবো না। কেন, কি হয়েছে? রেহনুমা প্রভূত শ্বাস ফেলেন। মুখ কালো করে বলেন, বুঝেছি, আমি বানিয়েছি বলে কাটবি না, তাই তো? হ্যাঁ, এই কেক আপনার মেয়ের জন্যে, আমি আপনার মেয়ে নই। রেহনুমা কিছু বলতে গেলেই ইশারায় থামালেন সাইফুল। জয়নব বললেন, কিন্তু বাড়িতে তো আর কেক নেই তুষি, মেয়েটা উদ্বেগ নিয়ে বলল। না, আছে তো। সাইফুলের কণ্ঠে বিস্ময়। আছে? কই, কে আনলো? তুষি অস্থির চোখে গাল চুলকালো। দৃষ্টি কোণ তুলে দেখলো ইয়াসিরের বুকে অবধি। কি ঘাট তারা লোকরে ভাই, নিজে কেক এনেছে অথচ জিভ নেড়ে বলতে পারছে না। তুষি কি লজ্জার মাথা খেয়ে এসব বলতে পারে? তখনই কেক নিয়ে ছুটে এলো আসমা। টেবিলে রাখতেই অবাক হলেন সাইফুল। এটা আবার কে আনলো? তনিমা মিটিমিটি হেসে বলেন, স্বার্থ এনেছে। জয়নব চোখ কপালে তুলে বলেন, দাদু ভাই, তুমি তুষির জন্য কেক এনেছো? কখন আনলে? এর মানে ওর জন্মদিনের কথা তুমি জানতে আগে থেকে? এতগুলো দৃষ্টি একসাথে ঘুরে মুখের উপর পড়তেই অ্যাসিড অপ্রস্তুত হলো না। খুব পরিষ্কার জবাব দিল, ভর্তির সময় ডকুমেন্টস জমা করার দিন শুনেছিলাম ওর কাছে ছোট মা তো ওর জন্য কেক বানাতো না, তাই বাড়ি থেকে এনেছি। ভেবেছিলাম ও যখন এই বাড়িতেই থাকে তখন এইটুকু দায়িত্ব আমার পালন করা তো উচিত। জয়নব বলেন, বাহ, কত দায়িত্ব জ্ঞান তোমার, মুগ্ধ হই তোমাকে দেখে। এখন শুধু কেক থেকে দায়িত্বটা সংসার অবধি গড়ালেই হলো। শেষটুকু বিদ্যা বিড়বিড় করে বলেন। শুনল না কেউ। সাইফুল মাথা নেড়ে বলেন, ভালো ভালো, তুষি তাহলে এটাই কাটুক। তুষি কেকে পোজ বসাতে গিয়েও পাশ ফিরে চাইল। শওকতকে বলল, বাবা আপনিও আসুন না, দুই বাবাকে সাথে নিয়ে কাটি। ভদ্রলোক নড়ে উঠলেন, অবাক হলেন সাথে। কিচ্ছুটি বুঝতে না পেরে ঠোঁট দিয়ে হাসি টেনে এসে দাঁড়ালেন তস্ত্র। ওই একটা চুরিতে এখন মোট 4টে হাত পড়ল। ফের তালি বাজালো সবাই। আইরিন ভেঙচি কেটে মুখ ঘোরালো অন্যদিকে। কানে এলো ইয়াসিরের কথা। থালি বাজাচ্ছ না কেন? বিভ্রান্ত চোখে ফেলল মেয়েটা। জি। বাজাও, ধমকালো সে। হক চকিয়ে সাথে সাথে তালি বাজালো আইরিন। এদিকে সকলে হাসি হাসি মুখগুলো এক ক্লিকে ক্যামেরায় বন্দি করলো মিন্তু। সাথে গলা ফাটিয়ে চেঁচালো, হ্যাপি বার্থডে উইশা,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তুষিপু, হ্যাপি বার্থডে। রেহনুমা দীর্ঘশ্বাস পেলেন। কি কপাল, মেয়ের জন্মদিনে একটু পাশেও দাঁড়ানোর উপায় নেই। তখনই কাঁধে হাত রাখলেন তনিমা, বলেন, সব ঠিক হয়ে যাবে ছোট, কষ্ট পাস না। তুষির মনে আচমকা এক সাহসী ইচ্ছে উদয় ঘটে গেছে। ইয়াসিরকে একটু কেক খাতে পারত যদি, কিন্তু কি করে খাবে? কাছে গেলে যদি থমকে অজ্ঞান করে দেয়। মেয়েটা ঠোঁট কামড়ে ভাবতে বসে। চট করে একটা বুদ্ধি আলো জ্বলে ওঠে মাথায়। এক পিস কেক নিয়েই তুরন্ত পায়ে জয়নবের কাছে এসে বলে, দিদুন হাঁ করো। জয়নব বসেছিলেন চেয়ারে, পায়ের ব্যথায় বেশি নড়তে পারেন না তিনি। বলেন, কিন্তু আমার যে মিষ্টি খাওয়া বারণ। আরে একটু খেলে কিছু হয় না, নাও না। বিদ্যা খেলেন। জয়নবের পাশেই দাঁড়িয়েছিল ইয়াসির। তুষি ওকে শুনিয়ে বলল, আজকে আমি সবাইকে নিজের হাতে কেক খাওয়াবো দিদুন। বেশ তো, খাওয়াও। তুষির এই প্রশ্রয়ের আশাতেই ছিল। ফড়িংয়ের মতো এক লাফে গিয়ে দাঁড়ালো ইয়াসিরের সামনে। মুখের কাছে কেক ধরতেই ছেলেটা ভরকে গেল একটু। নিচের থেকে অর্ধেক সাইজের মেয়েটাকে দেখলো ভুরু কুচকে। তুষি ভেতর ভয় পাচ্ছে, তার সামনে থেকে নড়ল না। আইরিনের গা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। খিটমিট করলো মৃদু স্বরে, ভাইয়া মিষ্টি খান না, জানো না তুমি? তুষি কিছু বলল না, ভান করলো যেন শুনতে পায়নি। দু চোখ ছাপানো অলিক আশে নিয়ে কেকটা ইয়াসিরের সামনে ধরে রইল শুধু। জয়নব বলেন, কি হলো দাদু ভাই, খাও। ইয়াসির তুষির হাত থেকে কেক খেলো না। দু আঙ্গুল দিয়ে ওর কবজি ধরে কেক নিজের হাতে নিল, সেটুকু পড়ল মুখে। এতেই তুষির শান্তি। খেয়েছে তো? জয়নব বললেন, একটু দোয়া তো করে দাও মেয়েটাকে। তুষি নিষ্পলক চেয়ে কত শত প্রত্যাশা সেথাই, কিন্তু একটাবারের জন্য চোখে চোখ ইয়াসির রাখল না। অস্থির চিত্রে হাতটা তুলে মাথার এক পাশে রাখলো, এদিক ওদিক চেয়ে ছোট্ট করে বলল, বেস্ট অফ লাক। তারপর সবেকে উঠে গেল উপরে। শুধু চলে যাওয়া শরীরটার পানে তুষি হা করে রইল। বিটকেলটা ওর মাথায় হাত রেখেছে, এটুকু যে ভীষণ অনাকাঙ্ক্ষিত। এরপর আস্তে ধীরে আত্মীয়দের অনেকেই তুষিকে কেক খাওয়ালেন। যখনই দোয়া করতে ছুটে যাবে, তুষি তস্ত্র মাথায় অন্য পাশ ঘুরিয়ে দেয়, বলে, এদিকে হাত বোলান, এপাশে ধরা যাবে না। আয়োজনের ওই পুরোটা সময় ইয়াসিরের স্পর্শে তুষি কারোর হাত পড়তে দিল না। তবে হাসলো, কথা বলল, ছুটল ভাই বোনের সাথে। দুরন্ত মেয়েটাকে হাসনা দু চোখে ভরে দেখলেন। তুষি এমনিতেই চঞ্চল, ওর হাস্যোজ্জ্বল মুখ দেখলে কেউ বুঝবে না ভেতরে কি লুকিয়ে আছে। কিন্তু আজ ওর এই চঞ্চলতা ভিন্ন পুরোপুরি। আজ তো মেয়েটা নিজের পরিচয় পেয়েছে পরিবার, বাড়ির সব কিছু। হাসনার বুকের ভেতর শঙ্কার ধ্বনি আওয়াজ তোলে। এই বাড়ির লোকগুলো এখন কি করবেন ওনার সাথে? যাই করুক, তুষি কি ওনাকে ভুল বুঝেছে? খারাপ লোভী ভাবছে তাকে। এখন মেয়েটা দূরে সরে যাবে না তো? দাদি বলে কি আর ডাকবে না ওনাকে? ঠিক এই ভয়েই হাসনা বারবার চেয়েও তুষিকে সত্যিটা বলতে পারেনি। মেয়েটা যখন দুহাতে জড়িয়ে ধরে দাদি বলে ডাকে, হাসনার সব শূন্যতা ধুয়ে মুছে যায়। এখন যদি তাও ফুরিয়ে আসে, কি নিয়ে বাঁচবেন তিনি? ঠিক তখনই কাছে এসে বসলেন রেহনুমা। কাঁধে হাত রাখতেই ভেজা চোখ তুলে চাইলেন তিনি। অপরাধে ছুঁয়ে আসা মন নিয়ে ব্যস্ত গলায় বললেন, আমারে মাফ কর। রেহনুমা বলতে দিলেন না, মাঝপথে মৃদু হেসে বলেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনার ওপর আমার কোনো রাগ নেই। হাসনার চোখে অবিশ্বাস। সত্য। হ্যাঁ, প্রথমে অবশ্য রাগ হলেও আমার মেয়েটাকে তো আপনি বাঁচিয়েছিলেন। আপনি না থাকলে আমি ওকে পেতাম? ও তো সেদিনই ওই বানের জলে ভেসে যেত। আপনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন, আদর যত্ন দিয়ে মানুষ করলেন, তার কাছে আপনার বাকি সব অন্যায় ফিকে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো খালা। হাসনা বিস্মিত স্তম্ভিত। সাইফুল বলেন, ঠিক তাই, আমারও আপনার উপর কোনো অভিযোগ নেই। কৃতজ্ঞতায় মাথা নুয়ে টুকরে উঠলেন বৃদ্ধা। তুষি সব ছেড়ে অমনি কাছে ছুটে এলো। ঠিক আগের মতো দাদিকে জড়িয়ে ধরল দুহাতে। উদ্বিগ্ন হয়ে বলল, কাঁদছো কেন দাদি? ভেবেছো সব পেয়ে আমি তোমার থেকে দূরে চলে যাব? বোকা, এটা কখনো হয়? তুমি তো আমার মা, তুমিই আমার বাবা। দাদি, তোমার জন্য আমি কখনো কোনো আদরের অভাব বুঝতে পারিনি। জন্ম দিলেই কি মা হওয়া যায় বলো? মায়েদের মন উদার হতে হয়, ভালো হতে হয়। অন্যের সন্তান বলে পায়ে ঠেলার পর নিজের সন্তান জেনে বুকে টেনে নেওয়াকে মাতৃত্ব বলে না? তুমি তো সবার থেকে আলাদা দাদি, যে অন্যের বাচ্চাকে বাঁচায়, বুকে নিয়ে মানুষ করে। তুষি তোমাকে তোমার ঋণ শোধের জন্য নয়, তুষি তোমাকে এমনিই ভালোবাসে দাদি, মায়ের মতো ভালোবাসে।
চেহারার আলো নিভে গেল রেহনুমার। মাঝের কয়েক লাইন যে তার উদ্দেশ্যে বলা তিনি জানেন, কিন্তু উত্তর দেওয়ার মতো মুখ তার নেই। শুধু নিরস চোখে মেয়েটার ভরসা চেহারার পানি চেয়ে রইলেন। হাসনা কথা বলতে পারলেন না, শুধু কান্নার গতি ভালো। ধরপড়িয়ে মেয়েটাকে একদম নিজের সাথে মিশিয়ে রাখলেন। তারপর তনিমা হেসে বললেন, খালা, আপনারা কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া চলবে না। আমাদের সবার সাথে কিছুদিন থাকতে হবে। এই আনন্দ, এই উৎসব তো আমাদের একার নয়, আপনারও। হাসনা শাড়িতে চোখের জল মুছতে মুছতে বলেন, কিন্তু আমারও যে কামে যাইতে হইব। এসব কাজ টাজ বাদ দাও, পরে যাওয়া যাবে। আপাতত সবাই মিলে আনন্দ করি। আমাদের বাড়ির মেয়ে ফেরত এসেছে, আর সেটা আপনার জন্য। প্লিজ না করবেন না। জয়নব বলার পরে হাসনা আর মানা করতে পারলেন না, মাথা নেড়ে বলেন, আচ্ছা। এখন রাত প্রায় অনেক। ইউষা শাড়ি চুড়ি কিচ্ছু খুলিনি, অমনি সাজগোজ নিয়ে গোটা ঘর অস্থির চিত্রে পায়চারি করলো। তুষি খাটে বসে বসে দেখছিল ওকে। ইউষা হাঁটলেই ঝুনঝুন শব্দে হচ্ছে নূপুর হাতে চুড়িতে। মেয়েটাকে শাড়িতে কি অপরূপ লাগছে দেখো। সব থেকে সুন্দর ইউষার ঠোঁটের পাশে তিলটা। তুষিরও একই জায়গায় তিল, কিন্তু ইউষাকেই যেন বেশি মানে এতে। ও মুচকি হাসলো। এতদিন জেনে আসা ওর সব থেকে ভালো বন্ধু আজ আচমকা ওর যমজ বোন হয়ে গেছে। একই দিনে একই সময়ে মায়ের পেটে জন্ম ওদের। ভাবতে গিয়ে একটা কথা কাটার মতো তুষির শরীরে ফুটে উঠল। এসব চোর ছেঁচড়া আমি পেটে ধরবো কেন আপা? কিন্তু মুখের হাসি কমতে দিল না মেয়েটা। ঢোক গিলে উবে দিল সব, বরং হাসলো আরও বেশি। কণ্ঠ চটপটে করে বলল, হোয়াই ইউ ওয়াকিং ইউষা? এভাবে ওক না করে সিট মি। মেয়েটা থামল না, অমন হাঁটতে হাঁটতে সূচক শব্দ তুলল জিভে। তুষি, ওক না, ওটা ওয়াক। আর সিট মি না, সিট হেয়ার। কতবার বলেছি, যতদিন না পুরোপুরি শিখে যাচ্ছ এমন আধভাঙা ইংলিশ বলবে না। ওকে ওকে, আসলে অনেক দিনের অভ্যেস তো, মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু তুমি এরকম হাঁটছো কেন? ইউষা দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, কি করব তাহলে? অয়ন ভাইয়ের কাণ্ডজ্ঞান দেখলে? আমি সেই সন্ধ্যা থেকে এত ভারী শাড়ি চুড়ি পরে বসে আছি ওনার সাথে ছবি তুলবো বলে, আর উনি না লাপাত্তা। কেকটা অবধি কাটলো না আমার সাথে। তুষি মাথা জাগাই। তাই তো, এ তো ভারী অন্যায়। আচ্ছা, ওনারা দুই ভাই কি এমন রসকসহীন, মানে এমন কেন বলো তো? মেয়েদের মন বোঝে না তারা? আমিও সেটাই ভাবছি। বড় মাকে জিজ্ঞাসা করে দেখতে হবে। ওদের কথার মাঝে ডোরবেল বাজলো। সবেকে চোখের তারা চলকে উঠল ইউষার। এখন তো আর বাড়ির বাইরে অয়ন ছাড়া কেউ নেই। তুষি ভুরু নাচিয়ে বলল, যাই। হ্যাঁ বলে তুরন্ত পায়ে ছুট লাগাই মেয়েটা। তুষি মুচকি হাসলো। বুক ফুলিয়ে শ্বাস ফেলার মাঝে মনে পড়ল ইয়াসিরের কথা। ফের মাথার ও পাশটা আলতো হাতে ছুঁয়ে দিল সে। তারপর ফট করে উঠে দাঁড়িয়ে স্লিপার পায়ে পড়ল। ইয়াসিরকে দেখার এক অমোঘ তৃষ্ণায় ভেতরটা ছটফট করে উঠছে। চপল চিত্রে বের হলো তুষি। ইয়াসিরের ঘরে একটু উকি মেরেই আবার চলে আসবে, অথচ বাইরে এসে থামলো পা দুটো। ইয়াসির সিঁড়ি পেয়ে উপরে উঠছে। উপরে তো ছাদ। তুষি ভুর কুচকায়, উনি যাচ্ছে সাদে। এত রাতে সাদে কেউ যায়? মেয়েটা ঘরে ফিরতে নিয়েও থামলো। এই মাঝরাতে ইয়াসিরের ছাদে যাওয়ার কারণ না জানলে ঘুম হবে না আজ। তড়িৎ পা টিপে টিপে ও পিছু নিল তুষি। ইউষা দরজা খোলার আগেই আসমা খুলে দিয়েছে। ব্যাপারটা ওর পছন্দ হলো না। ভাবলো ও দরজা খুলবে, সাথে চারটা চোখ মিলবে একে অন্যের সাথে। অয়ন ভাই তাকাবেন। তখন সবার মাঝে ওকে, ওর এই সাজকে ভালো করে দেখতে পারেনি নিশ্চয়ই। এখন না হয় দেখবেন মন ভরে। ইউষা তখন গাল ফুলিয়ে বলবে, এখন আসার সময় হলো আপনার? ধ্যাত। বাইরে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছিল। অল্প স্বল্প ভিজেছে অয়ন। হাত দিয়ে টিম করা চুল ছাড়তে ছাড়তে ভেতরে ঢুকলো সে। লক ঘুরিয়ে ফিরতে দেখলো অদূরে মুখ ভার করে দাঁড়িয়ে ইউষা। সাথে সাথে হেসে ডাকলো, এদিকে। মেয়েটার অভিমানে বরফে এই ডাক যেন এক টুকরো তাপ। সব গলে জল হলো নিমিষেই। দৌড়ে এলো পাখির মতো। দুই গালে টইটুম্বুর হাসি নিয়ে বলল, হ্যাঁ। পেছন থেকে হাতটা সামনে এলো। এক থোকা লাল গোলাপ টস টস করছে মুঠোতে। বাড়িয়ে দিয়ে বলল, ধর। ইউষার বুক ধক করে ওঠে। ফুলগুলো দেখে অবাক হওয়ার সাথে ভীষণ উল্লাসে চুইয়ে আসে মন। সেই তাল, সেই ছন্দে যাতে প্রেমিকের সামনে এলে মেয়েলি হৃদয়ে সে তার বেজে ওঠে। কাপা হাতটা বাড়িয়ে ফুলগুলো ধরল মেয়েটা। আস্তে ধীরে নিয়ে রাখলো বুকের কাছে। এই ফুল অয়ন ভাই ওর জন্য এনেছে।
ওকে ভালোবেসে এনেছে। ইউষা দু চোখে তৃপ্তি, ঠোঁটের হাসি আর কপালের ফেপে ওঠা লজ্জায় অয়ন চাইল না বোধহয়, বলল আচমকা। যা দিয়ে আয়। চকিতে মাথা তুলল সে, ভুর কুচকে বলল। কাকে দিয়ে আসবো? অয়ন জিভে ঠোঁট ভেজালো, কণ্ঠ চেপে বলল। তুষিকে। ইউষা থমকাই, এক পল বিভ্রান্ত চোখে দেখে ফুলের দিকে, মাথায় প্রশ্ন অথচ জিজ্ঞাসা করতে কণ্ঠ জড়িয়ে এলো। তুষিকে কেন দেবে অয়ন ভাই? অয়ন চারপাশটা সতর্ক চোখে দেখল, কেউ নেই। কপাল কুচকে বলে। তুই কি বোকা, বড় হোসনি? একটা ছেলে একটা মেয়েকে গোলাপ কখন দেয় এখনো বুঝিস না? ইউষার বুকের ভেতর দুম করে লাগলো কিছু একটা, আতঙ্ক, উদ্বেগ আর চিন্তায় মুখের রক্ত সরে গেল। এখন কি শুনবেও? কি বলতে চাইছেন অয়ন ভাই? ছেলেটা অধৈর্য বেশ। কি হলো যা? তারপর কেমন করে হাসলো অয়ন, বলল। বলেই সেটা ওর জন্মদিনের উপহার। ইউষার কানে এসব ঠুকলো না। শূন্য দৃষ্টিতে অয়নের ওই চমৎকার হাসি দেখল সে। এই হাসি যে অন্য কিছুর ইঙ্গিত, তবে কি? ভাবতে মেয়েটা নিঃশ্বাস ফুরিয়ে এলো, ফ্যাস ফ্যাসে কণ্ঠে শুধালো। তুমি কি তুষিকে পছন্দ করো? অয়নের মাঝে বিব্রত হওয়ার চিহ্ন নেই, বরং ঘাড় ডলতে ডলতে হাসলো সে, বলল। ইউষা কিং কর্তব্য বিমূঢ়, গগন বিদারী শব্দে পৃথিবী তুলে উঠল তার মাথার উপর। খণ্ড খণ্ড হয়ে ভাঙল বিশাল আকাশ, পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রেম শেখানো সেই নির্মম ভুবনের সাথে পাল্লা দিয়ে হৃৎপিণ্ডটাও ভূমিকম্পের মতো কেঁপে উঠল যেন। অয়ন ভাই তুষিকে পছন্দ করে, তাহলেও অয়ন ভাইয়ের জীবনে ও কে? ইউষার বটপক্ষে একটা হিংস্র ঘূর্ণিঝড় কেমন শোষ করে ঘুরছে, যেন মরুর ধুলো আর বিস্তর ধ্বংসযজ্ঞের মাঝে একা দাঁড়িয়ে আছে সে, যেখানে শ্বাস নেওয়া যায় না, শুধু চোখ ঝাপসা হয়, অথচ কান্নির ছোঁয়ার আগেই আগুন হয়ে পুড়িয়ে দেয় ভেতরটা। বুকের ঠিক বাঁ পাশে যেন এক টুকরো কাচ ছুঁড়ে সবটা চুরমার করে দিয়েছে অয়ন। ইটের দলা মেরে অনেক দিনে সাজানো আয়নাটা ভেঙে দিলে যেমন ঝরঝর করে শব্দ হয়, শুধু ওই শব্দটুকু হলো না, তবে হৃৎপিণ্ডের ছিঁড়ে খুঁড়ে যাওয়া স্পষ্ট টের পেল ইউষা। টের পেল বুকের পাঁজরগুলো হাজার খণ্ডে ছড়িয়ে পড়ার আভাস, যা চাইলেও আর এক করা যাবে না। গলবিলে আটকে পড়া সুনামি ঠেসে ধরে অনুভূতি শূন্যে নাই। একরকমই অয়নের চেহারায় চেয়ে রইল মেয়েটা। এই মানুষটাকে ও নিজের পৃথিবী বানিয়েছিল নিজের ধ্যান জ্ঞান সব কিছু, আর আজ সেই পৃথিবীটাই ধসে পড়ল গায়ে। ঈর্ষার এই নিষ্প্রাণ ফ্যাকাশে মুখটা অয়ন দেখল না হয়তো। সদ্য প্রেমে পড়া যুবকের মস্তিষ্ক জুড়ে কেমন শুধুই রঙিন স্বপ্ন থাকে। অয়নের দুনিয়াও এখন হাজার রঙে রাঙ্গানো। নিজেই বলল। না ইউষা, এই বাড়িতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসা করি একমাত্র তোকে। সেই ভরসার জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে মিথ্যে বলতে পারলাম না। তুষি কিন্তু এইসবের কিচ্ছু জানে না এখনো, তাই কথাটা যেন আমার আর তোর মাঝেই থাকে। এতগুলো কথা, এত তো শব্দ, সব কেমন ইউষার কানের লতি ছুঁয়ে গেল। শুধু মস্তিষ্ক পড়ে রইল ওই এক লাইনে, আমার আর তোর মাঝেই থাকে। ইউষার ভেতরে সত্তা হাসে, বিদ্রুপ করে বলে। তোমার আর আমার মাঝে বলতে আর কিছু আছে অয়ন ভাই? নেই তো, সব কেমন যত্ন করে ঘুরিয়ে দিলে তুমি। ইউষার কণ্ঠরোধ ছুটে আসতে চাওয়া স্যাঁতস্যাঁতে কান্নাই, অথচ শুকনো চোখ জোড়া নিয়েও ও একই রকম চুপ করে রইল। মুখ খুলল প্রায় অনেকটা সময় পর, শুধু ঠোঁট নেড়ে বলল। কিন্তু তুষি যে মেজু ভাইয়ার স্ত্রী। অয়ন কপাল গোছায়। স্ত্রী? জীবী দুজনের কেউই মানে না, সেখানে আবার কিসের স্ত্রী? বিয়েটা কি ওদের কারো ইচ্ছে তো হয়েছিল? ওর তোর কি মনে হয় জেনে শুনে ভাইয়ের স্ত্রীর দিকে আমি এভাবে এগোবো? এতটা ব্রেনলেস আমি অনেক আগে থেকে ভাইয়ের সাথে কথা বলে রেখেছি, পুরোপুরি শিওর হয়ে নিয়েছি এই সম্পর্ক নিয়ে ভাইয়া কি ভাবছে, ভাইয়া কি চাই। ভাইয়া নিজে আমাকে বলছে ও তুষিকে পছন্দ করে না, হি ডাজন্ট হ্যাভ এনি ফিলিংস ফর হার, আর খুব শীঘ্রই ডিভোর্স দিবে এটাও বলেছে আমাকে। এরপরেই না আমি এগুলাম, একবার ডিভোর্সটা হোক, তুষিকে আমি আমার করবই। ইউষার বুকের হাড়গুলো কেমন টনটন করে উঠল, খুব যন্ত্রণা কিংবা ভীষণ ব্যথায় ঝলসে গেল অন্তর্পট, নিস্তব্ধের নাই আওড়ালো। ও অয়ন দুহাত মেলে আড়মোড়া ভাঙল, বলল। যাকে ক্লান্ত লাগছে, ঘুমাবো। ইউষা কিছু বলল না,
ফ্যালফ্যাল করে চেয়ে রইল শুধু। উত্তরের অপেক্ষাতেও রইল না অয়ন। পাশ কাটিয়ে যাওয়ার সময় মাথায় হাত রেখে ওর চুলগুলো এলোমেলো করে দিল। কণ্ঠ চেপে বলল, মনে করে দিস কিন্তু। যন্ত্রের ন্যায় এক পাশে ঘাড় নাড়ল ইউষা। শেষ বাজাতে বাজাতে স্ফুট পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল অয়ন। মূর্তির ন্যায় সেই প্রস্থান চেয়ে চেয়ে দেখল সে। তারপর আস্তে ধীরে ঘরের পথ ধরল, কিন্তু পা চলছে না তো। মেঝেতে এমন আটকে আসছে কেন? ইউষা এক পা হাঁটে ফের দাঁড়িয়ে যায়, ঠোঁট হা করে বড়সড় শ্বাস টানে। আবার একই একটু এক ধাপ করে এক একটা সিঁড়ি দিয়ে কোনো মতে উঠল মেয়েটা। অতটুকু পথেই কত সময় পেরোলো কে জানে। পিঁপড়ের চেয়েও ধীরজ পায়ে ঘরের ভেতর ঢুকলো। তারপর বাইরের বৃষ্টিটা এখন নেই। খোলা জানালা হতে ফুরফুর করে ঠান্ডা বাতাস আসছে। নিষ্প্রভ চোখ দুটো ঘুরিয়ে ইউষা সারা ঘর দেখল, তুষি নেই। চুপচাপ দরজার ছিটকিনি তুলে দিল ইউষা। একে একে সব জানালা বন্ধ করে ফুলগুলো থেকে হাত নামিয়ে রাখলো টেবিলে। পাশে রাখা সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান বাজালো। টকটকে গোলাপের গায়ে হাত বোলাতে গিয়ে ধারালো কাটায় খোঁচা লাগলো। হঠাৎ চিকন একটু রক্ত উকি দিল আঙ্গুলের ডগায়। অথচ ওই রক্ত দেখে বাঁকা হাসলো ইউষা। ওর বুকের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে, যেভাবে কেটে কুটে দুভাগ হয়েছে মনটা, তার কাছে এতটুকু আর এমন কি। মেয়েটা বড় যত্ন নিয়ে গোলাপের গা ছুঁয়ে দেয়। কানে বাজে অয়নের কথা, একবার ওদের টিফুর চোখ আমি তুষিকে আমার করবই। সহসা চোখ খিচে নিল মেয়েটা। হাঁসফাঁস করে দোকান চেপে আর্তনাদ করে ওঠে, শুনবো না আমি।